প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমাদের নবম দশম জীববিজ্ঞানের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা আলোচনা করব হচ্ছে স্থির গ্যামেট সরি নতুন স্পোরোফাইটের গঠন। নতুন স্পোরোফাইটের গঠন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা আসলে কি, তোমরা গত ক্লাসগুলোতে পেয়েছো যে পুং গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয়, স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয়, এবং পুং গ্যামেট স্ত্রী গ্যামেটোফাইটের পরে যখন নিষেক হয়, অর্থাৎ পরাগায়নের মাধ্যমে যখন নিষেক হয়, যখন পুং গ্যামেট স্ত্রী গ্যামেটোফাইটের গর্ভমুণ্ডে এসে পতিত হয়, সেখান থেকে যখন একটা নালী সৃষ্টির মাধ্যমে ডিম্বকের রন্ধ্রের ভেতর দিয়ে ঢুকে যখন পুংগ্যামেট দুইটা নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়, একটা হচ্ছে স্ত্রী স্তাবকের গৌণ নিউক্লিয়াসের সাথে, আর একটা হচ্ছে স্ত্রী স্তাবকের ডিম্বাণুর সাথে। তো সেটা হচ্ছে আমাদের নিষেকের আলোচনার, তোমরা পেয়ে যাবে সেখানে। আর আজকের আলোচনা হচ্ছে নতুন স্পোরোফাইট গঠন, অর্থাৎ একটা স্পোর বা রেণু সৃষ্টির ধারাবাহিক প্রক্রিয়ায় কিভাবে একটা নতুন উদ্ভিদের সূচনা হয়, কিভাবে একটা উদ্ভিদের সৃষ্টি হয়। এই স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট রেণু এবং হচ্ছে স্পোর সৃষ্টি করা, তারপর নতুন একটা উদ্ভিদ সৃষ্টি করা, সেখান থেকে আবার ফুল হওয়া, পরাগায়নের মাধ্যমে আবার ফল হওয়া, এগুলো একটা চক্রাকার ঘটনা, একটা পর্যায়ক্রমিক ঘটনা। তো যাই হোক, তোমরা নিষেকের মধ্যে যেটা পেয়েছিলে যে আম, একটা পুং গ্যামেট সেটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হয়, আর একটা পুং গ্যামেট হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। যখন একটা পুং গ্যামেট একটা স্ত্রী ডিম্বাণুর সাথে যখন মিলিত হয়, মিলিত হওয়ার পরে তখন যখন দুইটা গ্যামেট একত্রে মিলিত হয়, তখন সেখানে জাইগোট সৃষ্টি হয়। তখন এটা হয় 2n সংখ্যক, মানে দ্বিসূত্র ক্রোমোজোম বিশিষ্ট একটা প্রথম কোষ সৃষ্টি হয়, যেটাকে আমরা জাইগোট বলে থাকি। এইটা মূলত হয় নিষেকের পরে, নিষেকের মাধ্যমে যখন নিষেক সংগঠিত হয় তখন এরকম জাইগোট সৃষ্টি হয়। তো এই জাইগোটটা হচ্ছে স্প্রোফাইটের, এই জাইগোটটা হচ্ছে স্প্রোফাইটের প্রথম কোষ বলা হয়। স্প্রোফাইটের প্রথম কোষ বা উদ্ভিদের প্রথম কোষ হচ্ছে জাইগোটটা। পরবর্তীতে যেটা হয়, এই জাইগোটের বিভাজন শুরু হয়। আমরা জানি একটা উদ্ভিদ বা প্রাণীর মধ্যে যখন প্রথম কোষ জাইগোট সৃষ্টি হয়, সেই জাইগোটটা মূলত সোমাটিক সেল হিসেবে কাজ করে পরবর্তীতে, এবং এর মধ্যে কি হয়, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়। ঠিক তেমনি ডিম্বাণুতে যখন নিষিক্ত হয়ে জাইগোট সৃষ্টি হয়েছে, তখন সেখানে পরবর্তীতে একটা কোষ দুইটা কোষের সৃষ্টি করে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে দুইটা কোষে বিভক্ত হয়ে যায়। তার মধ্যে থেকে একটা কোষ থাকে হচ্ছে আহ, তোমার ভ্রূণথলির কেন্দ্রের দিকে। কেন্দ্রের দিকে বলতে আমরা এটাকে বলতে পারি গৌণ নিউক্লিয়াস, যে কেন্দ্রে থাকে ওই কেন্দ্রের দিকে হচ্ছে একটা কোষ থাকে, নিউক্লিয়াস থাকে, এবং আরেকটা থাকে হচ্ছে যে ডিম্বক রন্ধ্রের নিচের দিকে। তো এই ডিম্বক রন্ধ্রের নিচের দিকে যে কোষগুলো থাকে, এই কোষগুলোকে বা এই কোষটাকে বলা হয় মূলত ভিত্তিকোষ, এবং এই ভ্রূণথলির কেন্দ্রের দিকে যে কোষটা থাকে এই কোষটাকে বলা হয় এপিকাল কোষ। কেমন? এখন এই কোষের বিভাজনটা অনুপ্রস্থভাবে বৃদ্ধি পায় ধীরে ধীরে। ধীরে ধীরে কি হয়, এটা অনুপ্রস্থভাবে বৃদ্ধি পায়। এই ভিত্তিকোষটা যখন বিভাজিত হয়, এই ভিত্তিকোষটা কি করে মূলত, এই যখন ভ্রূণ সৃষ্টি হবে এখান থেকে, এই এপিকাল কোষ থেকে যখন ভ্রূণ সৃষ্টি হবে, এই ভ্রূণের মধ্যে সে পুষ্টি সরবরাহ করবে এবং ভ্রূণের অবস্থানটা কি করবে, দৃঢ় করবে। আর এখানে যে আমরা ইয়া পেয়েছি যে যে এপিকাল কোষ পেয়েছি, এপিকাল কোষটা কি করবে, মূলত ভ্রূণের বিকাশ ঘটবে এখান থেকে ধীরে ধীরে। আমরা একটু দেখি যে এই যে ভ্রূণের বিকাশটা কিভাবে হচ্ছে। ভ্রূণের বিকাশটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে বিভাজিত হচ্ছে, এখান থেকে দুইটা, এখান থেকেও আবার এই অনেকগুলো বিভাজিত হচ্ছে। তো এই যে ভিত্তিকোষটা আছে, এই ভিত্তিকোষটা বিভাজিত হয়ে কি করে, ক্রমাগত বিভাজনের মাধ্যমে ভিত্তিকোষটা মূলত হচ্ছে ভ্রূণ ধারক তৈরি করে। এটা হচ্ছে কিন্তু একটা ভ্রূণ ধারক, দেখো এখানে ধাপে ধাপে সে ভ্রূণ ধারক তৈরি করতেছে। এই যে এটা হচ্ছে কিন্তু নিচের, হ্যাঁ, নিচের ডিম্বক রন্ধ্রের নিচের দিকের যে কোষটা বিভাজিত হয়েছে, সেই কোষটা বিভাজিত হয়ে ধীরে ধীরে এইভাবে ভ্রূণ ধারক তৈরি করে। কেমন? আর এপিকাল কোষ যেটা ছিল আমাদের, সেই এপিকাল কোষটা এইভাবে ধাপে ধাপে বিভাজিত হয়ে ভ্রূণের বিভিন্ন অংশ সৃষ্টি করে। ভ্রূণের বিভিন্ন অংশ সৃষ্টি করে, যেমন এখানে বলছে যে একই সময় ভিত্তিকোষটি বিভাজিত হয়ে একটি লম্বা সুতার মতো সাসপেন্সর বা ভ্রূণ ধারক গঠন করে, যা ভ্রূণকে পুষ্টির দিকে ঠেলে দেয়। অর্থাৎ এই পুরো ভ্রূণটাকে কি করে, পুষ্টির দিকে ঠেলে দেয় বা পুষ্টি সরবরাহ যেন করতে পারে, সেই দিকটাতে সে অগ্রসর হয়।
আমরা কিন্তু জানি যে এই পুরো একটা ভ্রূণথলির মধ্যে এই গৌণ নিউক্লিয়াসটাও কিন্তু আছে। এই গৌণ নিউক্লিয়াসটাও কিন্তু ধীরে, ধীরে বিকশিত হচ্ছে এবং বীজ উৎপাদন করতেছে। কেমন? এর পরের ধাপে আমরা আসি, এই যে পূর্ণাঙ্গ একটা ভ্রূণের গঠন তৈরি হয়ে গিয়েছে। পূর্ণাঙ্গ একটা ভ্রূণের গঠন। দেখো এই পূর্ণাঙ্গ ভ্রূণের গঠনের মধ্যে আমরা যেটা পেয়েছিলাম যে এটা হচ্ছে ভ্রূণ ধারক। ভ্রূণ ধারক থেকে মূলত আমরা কি পাচ্ছি পরবর্তীতে? ভ্রূণ ধারক থেকে এই যে অংশটা আছে, যেটা হচ্ছে ২ টা বীজপত্র আছে ২ পাশে, সেই বীজপত্রের মাঝখানে এরা ভ্রূণের খাদ্য সঞ্চয়কারী পাতা, এই ২ পাশে এটাকে বলা হয় বীজপত্র। কেমন? এই যে ২ পাশের অংশকে বলা হয় কি? বীজপত্র। আর এটা হচ্ছে ভ্রূণ ধারক। এই মাঝখানেটা হচ্ছে ভ্রূণ ধারক। আর ২ পাশেরটা হচ্ছে বীজপত্র। কেমন? তো এই যে বীজপত্র ২ টা আছে ২ পাশে, আর এটা ভ্রূণ ধারক আছে। এই বীজপত্রগুলো দেখা যায়, আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে একবীজপত্রী উদ্ভিদ আছে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে। তো দ্বিবীজপত্রী উদ্ভিদের এরকমের বীজপত্র ২ টা থাকে, আর একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র কিন্তু ১ টা থাকে। কেমন? আচ্ছা, আর উপরে যে ভ্রূণটা সৃষ্টি হয়েছিল, যে সেই ভ্রূণের মধ্যে এই যে অংশটা আছে, এই অংশটাকে বলি আমরা ভ্রূণ মুকুল। কেমন? এটা এটা হচ্ছে ভ্রূণ মুকুল। এই অংশগুলো হচ্ছে ভ্রূণ মুকুল। আর এই যে মাথাটা, এটাকে বলা হয় ভ্রূণ মূল। মূলত এই যে ভ্রূণ মূলটা আছে, তোমরা দেখে থাকবে যে যখন বাদাম বা ছোলা যখন ভিজায় রাখা হয় পানিতে, ভিজায় রাখার পর তুমি যদি সকালবেলা দেখো তার এই যে বীজপত্র ২ টা তখন যদি তুমি ওপেন করো, বীজপত্র ওপেন করলে দেখা যায় এই রকমের মাঝখানে এরকম একটা অংশ কিন্তু দেখা যায়। একটা হচ্ছে মূলের মতো দেখতে। কেমন? মূল। ওটাকে হচ্ছে ভ্রূণ মূল বলে। আরেকটা হচ্ছে ভ্রূণের মুকুল, যেটা দেখবা ছোট, ছোট পাতার মতো কিছু এরকমের অংশ দেখা যায়। তো একটা বীজের কিন্তু বীজের মধ্যে কিন্তু এই অংশগুলো থাকতেছে। তাহলে আমরা যেটা পাচ্ছিলাম যে ডিম্বকের অন্যান্য যে অংশগুলো আছে সেই অংশগুলো মিলে কিন্তু কি করতেছে? এই বীজপত্র তৈরি করতেছে। এবং বীজপত্রের যে বীজত্বক আছে একটা, এই বীজত্বক তৈরি করতেছে কে? বীজত্বক তৈরি করছে মূলত হচ্ছে ডিম্বকের যে ত্বকটা ছিল, সেই ডিম্বকের ত্বক দিয়ে হচ্ছে বীজত্বক তৈরি হয়েছে। আমরা একটু পেছনে যাই, আবার এখানে একটু দেখি, দেখো ভ্রূণের বিকাশের মধ্যে এই ভিত্তিকোষ যেটা আছে, ভিত্তিকোষ ভিত্তিকোষ তৈরি করেছে এই যে ভ্রূণ ধারকের যে অংশটা আছে। আর উপরের যে আমাদের এপিকাল কোষ যেগুলো ছিল, এই এপিকাল কোষ ধীরে ধীরে এই ভ্রূণের পুরো অংশ তৈরি করেছে। পূর্ণাঙ্গ হচ্ছে এই যে ভ্রূণের পুরো অংশটা। কেমন? এই যে ভ্রূণের পুরো অংশটা আছে। এরপরে আমরা যদি একটু আরেকটু দেখি যে তাহলে একটা মানে রূপান্তরটা একটা গর্ভাশয় কিভাবে আসলে নিষেকের পর রূপান্তর ঘটে। দেখো বাম পাশে যেটা বলা আছে সেটা হচ্ছে একটা পুরো গর্ভাশয় বলা আছে। গর্ভাশয়ের মধ্যে এই যে অংশটা হচ্ছে একটা ডিম্বক। এখানে দেখো এখানে গৌণ নিউক্লিয়াস আছে। এরপর হচ্ছে গিয়ে এখানে কি আছে? এখানে ভিত্তি কোষগুলো আছে। এখানে হচ্ছে ওই প্রতিপাদ কোষ যেগুলো আছে, হ্যাঁ, এগুলো সবই আছে। আর এখানে বলা আছে এটা পুরোটাই হচ্ছে একটা গর্ভাশয়। আর এখানে বলা এটা যে ডিম্বক ত্বক, আর এই যে ডিম্বকের ভ্রূণথলির যে অংশগুলো আছে। এই ডিম্বকটা কি হয়? ডিম্বকটা মূলত হচ্ছে বীজ রূপান্তর করে। বীজ ডিম্বকে কিসে রূপান্তরিত হয়? বীজে কিন্তু রূপান্তরিত হয়। আর ডিম্বকের যে ত্বক সেটা হচ্ছে বীজ ত্বক। যেমন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এটা হচ্ছে কি বীজ বীজ ত্বক। এটা এটা কি বীজ ত্বক। কেমন? এই বীজ ত্বক এটা হচ্ছে ডিম্বকের পত্র তৈরি করে। অপরদিকে গর্ভাশয়, পুরো গর্ভাশয়ের যে অংশটা মিলে সেটা কি তৈরি করতেছে? এই যে ফলটা যেটা আমরা খাই মূলত। কেমন? খাই আমরা যেটা, যেটা আমরা খেয়ে থাকি ফলের, এটা হচ্ছে গর্ভাশয়ের অন্যান্য অংশগুলো মিলে তৈরি হয়। আর এই মাঝখানের যে অংশটা হচ্ছে এটা হচ্ছে বীজ, আর এই বীজটা তৈরি হয় কিন্তু ডিম্বক থেকে। দেখো একটা সামারি আমরা একটু দেখি বীজ থেকে কিভাবে স্পোরোফাইট সৃষ্টি হইলো। এটা একটা বীজ, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি এই যে বীজ কিভাবে সৃষ্টি হইলো একটা ডিম্বক থেকে। এরপরে সেই বীজটা যখন বপন করা হয়, এই বপন যখন পরিবেশের অনুকূল থাকে, অর্থাৎ পানি, পরিমিত উত্তাপ বা তাপমাত্রা, অক্সিজেনের উপস্থিতি ইত্যাদি অংশগুলো যখন থাকে তখন বীজের মধ্যে অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গম হলে যেটা হয়, অঙ্কুরোদ্গম হলে এই যে ভ্রূণ মূল যেটা আছে, এই ভ্রূণ মূলটা কিন্তু মাটির দিকে চলে যায়। দেখো এখানে বলা আছে এই যে বিকশিত হয়ে কি হচ্ছে, ভ্রূণ মূলটা মাটি ভেদ করে নিচের দিকে অগ্রসর হয় এবং ভ্রূণ মুকুল মাটির উপরে চলে আসে। কোনটা ভ্রূণ মুকুল? এই যে এটা হচ্ছে ভ্রূণ মুকুল। এই মূলটা হচ্ছে মাটির দিকে চলে যায়, আর ভ্রূণ মুকুলটা হচ্ছে কি হয়, উপরের দিকে চলে যায়, যেটাকে আমরা গাছ হিসেবে দেখি। এই যে অংশটা দেখো, এটা হচ্ছে ভ্রূণ মুকুলের অংশ, যা উপরের দিকে বৃদ্ধি পেয়ে কাণ্ড বা শাখা প্রশাখায় পরিণত হয়, আর মূলটা নিচের দিকে গিয়ে মাটির দিকে গিয়ে একটা শেকড় তৈরি করে বা মূল তৈরি করে। ঠিক এইভাবেই হচ্ছে একটা নতুন উদ্ভিদের বা স্পোরোফাইটের সৃষ্টি হয়।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটু সংক্ষেপে একদম সংক্ষেপ তোমাদেরকে একটু টেনে দেখাই। যেমন এটা হচ্ছে গ্যামেটের মিলন, যেটাকে আমরা নিষেক বলি। একটা পুং গ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট যখন মিলিত হয় তখন এরকম করে জাইগোট সৃষ্টি হয়। জাইগোটটা হচ্ছে 2n সংখ্যক। এই জাইগোটটাই হচ্ছে কি হয়, বিভাজিত হয়। বিভাজিত হয়ে অনুপ্রস্থভাবে বিভাজিত হয়ে অসংখ্য কোষের সৃষ্টি করে। নিচের দিকের কোষগুলাকে অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকের কোষগুলাকে বলা হয় ভিত্তিকোষ এবং ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষগুলাকে বলা হয় এপিকাল কোষ। তাহলে এই যে কি করতেছে, পরবর্তীতে ভ্রূণ ধীরে ধীরে গঠন হচ্ছে। কিভাবে, ভিত্তিকোষ সে কি করতেছে, ভিত্তিকোষ এদিকে হচ্ছে ভ্রূণের পুষ্টি যোগানোর জন্য ভ্রূণ ধারক তৈরি করতেছে। আর অপরদিকে হচ্ছে গিয়ে আমাদের এপিকাল কোষের যে অংশগুলো আছে সেগুলো মিলে কি করতেছে, এটা ভ্রূণের পূর্ণাঙ্গতা তৈরি করতেছে। অর্থাৎ একটা বীজের মূল ভ্রূণ বা অন্যান্য অংশগুলো তৈরি করতেছে। এবং যখন এই বীজটাকে যখন আমরা বপন করি, এই বীজ বপনের আগের একটা ব্যাপার যদি তোমাদেরকে একটু বলি, যে যখন নিষেক হয়, নিষেকের পরপরই কিন্তু ভেতরের থেকে ঠিক যেমন করে ডিম্বাণু নিষিক্তর কারণে বীজ রূপান্তরিত হচ্ছে, অপরদিকে কিন্তু গর্ভাশয়টাও ফলে পরিণত হচ্ছে। একই সাথে এই ধারাবাহিক ঘটনাগুলো ঘটতে থাকে। যখন ফল পরিণত হয়, বীজ এবং ফল সহ, এই বীজ যখন আমরা আবার মাটিতে বপন করি, অঙ্কুরোদ্গম হয়, ফলে নতুন একটা স্পোরফাইটের সৃষ্টি হয়। তার নতুন স্পোরফাইট মানে হচ্ছে নতুন একটা উদ্ভিদের জন্ম হওয়া, নতুন একটা গাছের সৃষ্টি হওয়া। তো সবাই ভালো থাকবে। আজকে এ পর্যন্ত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।